ল্যান্ডস্লাইডের মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলে আমরা যা কভার করব তা হলো আমরা এখানে জানব যে ভূমিধস কী এবং এর প্রকারগুলি কী কী, ভূমিধসের কারণগুলি কী কী, ভূমিধসের প্রভাব, ভূমিধসের ক্ষতি এবং ভূমিধস মাপার সূচকগুলি কী কী, প্রশমন কৌশল এবং ভূমিধসের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা কী কী। এই মডিউলে আপনি সক্ষম হবেন বিভিন্ন ধরনের ভূমিধসকে চিহ্নিত করতে, বাস্তব বিশ্বের ভূমিধস ঘটনাকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উপযুক্ত প্রকারে শ্রেণীবদ্ধ করতে, বিভিন্ন ধরনের ভূমিধসের কারণের পরিপ্রেক্ষিতে তুলনা ও বৈসাদৃশ্য, বৈশিষ্ট্য এবং প্রভাবগুলি জানতে, ভূমিধসের ঝুঁকি কমাতে বিভিন্ন প্রশমন কৌশলের কার্যকারিতা মূল্যায়ন করতে, সাধারণ নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা ব্যাখ্যা এবং ভূমিধস পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকাগুলিকে ব্যাখ্যা করতে। তো আসুন এখন আমরা ভূমিধস বা ল্যান্ডস্লাইড সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ভূমিধস বলতে পাহাড় পর্বতের গা থেকে মাটির পিণ্ড বা পাথরের বিরাট খণ্ড নিচের দিকে ধসে পড়াকে বোঝায়, যা আকস্মিক বা ধীর গতিতে হতে পারে। ভূমিধস হল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটি, শিলা বা গাছপালার নিম্নগামী বা বাইরের গতিবিধি। ভূমিধসকে আবার ল্যান্ডস্লিপও বলা হয়। ভূমিধস মানব বসতির, পরিবেশ এবং অবকাঠামোর জন্য একটি খুব বড় ঝুঁকি। এগুলি বেশিরভাগই পাহাড়ি ঘটনা এবং এগুলি সাধারণত বিভিন্ন ধরনের ভূমিরূপে ঘটে থাকে, যেখানে মাটি এবং শিলা তার নিজের স্থান থেকে সরে যায় বা ধসে পড়ে। আসুন এখন সাধারণ ধরনের ভূমিধস সম্পর্কে আমরা জেনে নিই। এবার আমরা ভূমিধসের প্রকারভেদ সম্পর্কে জানব। 6টি সাধারণ ধরনের ভূমিধস রয়েছে। তারা হলো ঘূর্ণন স্লাইড বা রোটেশনাল স্লাইড, ট্রান্সলেশনাল স্লাইড, রক ফল, রক টফলিং, ল্যাটারাল স্প্রেডিং, ডেব্রিজ স্লাইড। আরও জানতে প্রতিটি ধরনের ল্যান্ডস্লাইডে ক্লিক করুন। রোটেশনাল স্লাইড বা ঘূর্ণন স্লাইড, একটি স্লাইড ফাটলের পৃষ্ঠটি অবতলভাবে বাঁকা হয় এবং স্লাইড মুভমেন্ট মোটামুটিভাবে একটি অক্ষ সম্পর্কে ঘূর্ণনশীল, যা স্থলপৃষ্ঠের সমান্তরাল হয়। অবতল ঊর্ধ্বগামী ব্যর্থতা, পৃষ্ঠের উপরে ভরের গতিবিধি আপনি লক্ষ্য করুন। ট্রান্সলেশনাল স্লাইড, যখন পাহাড়ের ভেঙে যাওয়া খণ্ডটি প্রায় সমতল বা সামান্য উঁচু নিচু হয় তখন ঘটে। এটি ঘটে যখন একটি তলদেশীয় পৃষ্ঠের উপরে ভূমির একটি ভর নিচের দিকে এবং বাইরের দিকে স্লাইড করে। একটি চ্যাপ্টা পৃষ্ঠের উপরে ভরের গতিবিধি আপনি এই ছবিতে লক্ষ্য করুন। রকফল, রকফল বা শিলাপতন বলতে ক্লিফ বা খাড়া ঢাল থেকে শিলাস্তরের বিচ্ছিন্ন অংশের অবাধ পতনকে বোঝায়। রক টপলিং, রক টপলিং ঘটে যখন এক বা একাধিক শিলা ইউনিট তাদের ভিত্তির চারপাশে ঘোরে এবং তা ভেঙে পড়ে। ল্যাটেরাল স্প্রেডিং বা পার্সিও স্প্রেডিং তখন ঘটে যখন মাটির ভর চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এই বিস্তারের ফলে মাটির ভরের টানে ফাটলের সৃষ্টি হয়। এই ধরনের ভূমিধস সাধারণত মৃদু ঢালে বা নদীনালায় ঘটে থাকে। ডেব্রিজ স্লাইড বা ধ্বংসাবশেষ স্লাইডগুলি সাধারণত নদীনালার স্রোত বরাবর ধসে পড়া অসংহত উপাদানের চলাচল। এগুলি দ্রুত চলমান ভূমিধস, যা জীবন এবং সম্পত্তির জন্য বিপজ্জনক, কারণ এই ধসগুলি কোনো রকম ওয়ার্নিং ছাড়াই দ্রুত চলে যায় এবং তাদের পথে থাকা বস্তুগুলিকে ধ্বংস করে দেয়। এবার আসুন আমরা ভূমিধসের কারণ সম্পর্কে জেনে নিই। সাধারণত একটি প্রাকৃতিক ঘটনার কারণে ভূমিধস ঘটে থাকে, তবে অনেক মানবিক ক্রিয়াকলাপও ভূমিধসের ঘটনার জন্য অবদান রাখে। ভূমিধসের প্রাকৃতিক কারণগুলির মধ্যে রয়েছে ভারী এবং দীর্ঘস্থায়ী বৃষ্টি, ভূমিকম্প, আবহাওয়া ক্ষয়, আগ্নেয়গিরি এবং মাধ্যাকর্ষণ বল ইত্যাদি। ভূমিধস সৃষ্টিকারী মানবিক ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে বনের গাছপালা কেটে দেওয়া, খনন, খারাপ কৃষি অনুশীলন, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বা ঝুম চাষ ইত্যাদি। আরও জানতে প্রতিটি কারণে আপনি ক্লিক করুন। ভূমিধসের প্রাকৃতিক কারণ হল ভারী এবং দীর্ঘস্থায়ী বৃষ্টি ও ভূমিকম্প। ভারী
অথবা দীর্ঘায়িত বৃষ্টি খাড়া ঢালের দৃঢ়তা বা পাহাড়ি এলাকায় প্রভাব ফেলে। বৃষ্টির জল মাটিতে প্রবেশ করে, মাটি জল শোষণ করে, স্যাচুরেটেড মাটি ভারী ও আলগা হয়ে যায়। অভিকর্ষণের কারণে এই আলগা মাটি পিছলে যেতে শুরু করে এবং তার পরবর্তীতে ভূমিধস ঘটে। বিশ্বব্যাপী ভূমিকম্প ভূমিধস বা শিলাধসের একটি প্রধান কারণ। তারা মারাত্মক এবং অপ্রত্যাশিত। ভূমিকম্পের সময় পৃথিবীর ভূত্বক একবার নড়ে যায়, আলগা মাটি এবং শিলা নিচের দিকে পিছলে যায়, যার ফলে ভূমিধস ঘটে। ভূমিধসের মানব সৃষ্ট কারণগুলি হল জঙ্গল কেটে যাওয়া, খনন শুরু করা, খারাপ কৃষি পদ্ধতি অবলম্বন করা। জঙ্গল কাটা হলো জমি থেকে গাছ এবং অন্যান্য ধরনের গাছপালা অপসারণ বা কেটে ফেলা। গাছের শক্ত শিকড় মাটিকে ঠিক রাখতে সাহায্য করে, এমনকি যখন এটি জল শোষণ করে। এইভাবে এই মাটিতে মাধ্যাকর্ষণ প্রভাবকে হ্রাস করে। যখন এই গাছগুলি সরানো হয় এবং উন্মুক্ত মাটি পরিপূর্ণ হয়ে যায়, তখন এটি মহাকর্ষীয় টানের বিরুদ্ধে অরক্ষিত থাকে। মাটি চলাচল আরও সহজে এবং দ্রুত ঘটে, যার ফলে মারাত্মক ভূমিধস হয়। খনন বা শিলা খনন বলতে পার্বত্য অঞ্চল কেটে ফেলা বা খনন করাকে বোঝায়, যাতে ভূমি থেকে পাথর এবং খনিজ আহরণ করা যায়। খননের ফলে জমি, বৃক্ষ বা গাছপালা বিলুপ্ত হয়ে যায়। মাটি ধরে রাখার জন্য গাছ না থাকলে মাটির চলাচল সহজে এবং দ্রুত ঘটে। অনেক সময় খনন প্রক্রিয়ায় পাথরের বিস্ফোরণ জড়িত থাকে, যা মাটি পাথরের স্তরকে আরও আলগা করে দেয়। খারাপ কৃষি পদ্ধতি যেমন স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার বা ঝুম চাষ ইত্যাদির ফলে ভূমিধস হয়। আসন্ন ভূমিধসের লক্ষণ সম্পর্কে জানতে এখন আমরা একটি ভিডিও দেখি। ভিডিওটি দেখতে প্লে বাটনে ক্লিক করুন। দরজা বা জানালার লাঠি বা প্রথমবার জ্যাম, প্লাস্টার, টালি, ইট বা ফাউন্ডেশনের নতুন ফাটল দেখা দেয়। বাইরের দেয়াল বা সিঁড়িগুলি বিল্ডিং থেকে দূর সরে যেতে শুরু করে, ধীরে ধীরে তা বিকশিত হয়। প্রশস্ত হওয়া ফাটলগুলি মাটিতে বা পাকা জায়গায় যেমন রাস্তা বা ড্রাইভওয়েতে দেখা যায়। ঢালের গোড়ায় বুলিং স্থল দেখা যায়। বেড়া, ধরে রাখা দেয়াল, ইউটিলিটি খুঁটি বা গাছ কাত বা সরানো হয়ে যায়। ভূগর্ভস্থ ইউটিলিটি লাইন ভেঙে যায়। ভূগর্ভস্থ জল নতুন জায়গায় ভূপৃষ্ঠে প্রবেশ করে। ক্ষীণ গর্জন শব্দ শুনতে পাবেন, যা ভূমিধসের কাছাকাছি আসার সাথে সাথে তার মাত্রা বৃদ্ধি পেতে থাকে। আপনার পায়ের নিচের মাটি একটি নির্দিষ্ট দিকে নিচের দিকে সরে যায়। এছাড়াও গাছ থেকে পড়ে থাকা অস্বাভাবিক সংখ্যক পাতার দিকে নজর রাখুন, কারণ এটি একটি ভূমিধস ঘটতে চলেছে এমন একটি ইঙ্গিত দিতে পারে। এখন কোথায় ভূমিধস হয় সে সম্পর্কে একটু জানা যাক। ভূমিধস সাধারণত পাহাড়ি বা পাহাড়ি ল্যান্ডস্কেপের সাথে জড়িত। এগুলি উপকূল রেখা এবং নদী উপত্যকায়ও ঘটে থাকে। এগুলি জলবায়ু, বৃষ্টিপাত, বেডরক ও মাটির অবস্থা এবং ঢালগুলির অস্থিরতার জন্য হয়ে থাকে। তো এখন আসুন ভূমিধসের প্রভাব এবং তার ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা জেনে নিই। ভূমিধসের ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবন, অবকাঠামো এবং অর্থনীতিকে প্রভাবিত করে। আরও জানতে প্রতিটি ছবিতে আপনি ক্লিক করুন। ভূমিধসের ঘটনা সরাসরি শারীরিক ক্ষতি করে আমাদের জীবনকে প্রভাবিত করে। মানুষ এবং পশুর আহত হবার পাশাপাশি তাদের মৃত্যুও হতে পারে। ধ্বংসাবশেষ রাস্তা, সরবরাহ লাইন এবং জলপথকে অবরুদ্ধ করতে পারে। ভূমিধস বাঁধের নিরাপত্তাকে প্রভাবিত করে, যার ফলে জলাধারের সীমানা ঘেঁষে থাকা ঢালগুলি ভেঙে যায়, যার কারণে বন্যা হয়, যা উপত্যকা এবং নদী নালাগুলোকে অবরুদ্ধ করতে পারে। প্রচুর পরিমাণে জল জমে বাঁধের উপর চাপ সৃষ্টি করে এবং তা পরবর্তীকালে বাঁধ ভেঙে ফ্ল্যাশ ফ্লাডের মতো সিচুয়েশন তৈরি হয়।
এছাড়াও পরোক্ষ প্রভাবগুলি হলো কৃষি বা বনভূমির উৎপাদনশীলতা হ্রাস, সম্পত্তির মূল্য হ্রাস, রাজস্ব হ্রাস, ব্যয় বৃদ্ধি, জলের মানের উপর বিরূপ প্রভাব এবং মানুষের উৎপাদনশীলতা হ্রাস। নিম্নলিখিত বিভিন্ন প্রশমন কৌশল যা ভূমিধসের ক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে: হ্যাজার্ড ম্যাপিং, ভূমি ব্যবহার পরিকল্পনা, ওয়াল, সারফেস ড্রেনেজ কন্ট্রোল, ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার, গাছপালা বৃদ্ধি এবং ইন্স্যুরেন্স। এটি সম্পর্কে আরও জানতে আপনি প্রতিটি আইকনে ক্লিক করুন। ভূমির ব্যবহার, ভূমিধস প্রতিরোধের ক্ষেত্রে ভূমি ব্যবহারের পরিকল্পনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সারফেস ড্রেনেজ কন্ট্রোল ওয়ার্কস, বৃষ্টির জল এবং বসন্তের প্রবাহের সাথে ভূমিধসের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য পৃষ্ঠের নিষ্কাশন নিয়ন্ত্রণ প্রয়োগ করা উচিত। ইনক্রিজ ভেজিটেশন কভার, ভূমিধস রোধ করতে বা ক্ষয়ক্ষতি কমাতে গাছপালা বেশি করে লাগাতে হবে। হ্যাজার্ড ম্যাপিং, যে সমস্ত এলাকায় ভূমিধসের ঝুঁকি বেশি দেখা যায় সেগুলিকে চিহ্নিত করতে হবে। রিটেনিং ওয়াল, ভূমিধস রোধ করতে রিটেনিং ওয়াল নির্মাণ করা উচিত। ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার, সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে যথাযথ ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করেই বাড়ি আমাদের নির্মাণ করা উচিত। ইন্স্যুরেন্স, ক্ষতিপূরণের জন্য জনগণের দ্বারা বীমা সুবিধা গ্রহণ করা উচিত। আমার জন্য নির্ধারিত এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভূমিধস থেকে নিরাপদ থাকার জন্য তাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সে সম্পর্কে আমি কিভাবে তাদের ব্যাখ্যা করব। ওয়েল, আপনি তাদেরকে একটা সম্পূর্ণ ব্রিফিং দেবেন। এটি ভূমিধসের আগে, ভূমিধসের সময় এবং ভূমিধসের পরে করণীয় বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করবে। আপনি এটা সম্পর্কে আমাকে বলতে পারেন? নিশ্চিত। এখন আমি আপনাকে ভূমিধসের আগে, ভূমিধসের সময় এবং পরে যে সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে বলি। আরও জানতে প্রতিটি ছবিতে পয়েন্টার টেনে আনুন। ভূমিধসের আগে যে সতর্কতা অবলম্বন করা উচিত সে সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিই। যদি তারা উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করে তবে একটি ইভাকুয়েশন প্ল্যান প্রস্তুত করা উচিত। তাদের সম্পত্তির জন্য মাটির মূল্যায়ন করতে বলুন। তারপর তারা মাটির গঠন এবং এটা কতটা সংবেদনশীল হবে তা নির্ধারণ করতে সক্ষম হবে। যখন স্থলভাগের মুভমেন্টের সময় যা একটি ভূমিধসের সম্ভাবনা তৈরি করে, তারা যে এলাকায় বাস করে সেটি ভূমিধসের প্রবণ কিনা তা খুঁজে বের করুন। আপনি তাদের গাছ এবং অন্যান্য ধরনের গাছপালা রোপণ করতে বলবেন যা তাদের স্থলভাগের ঢালের মাটিকে স্থিতিশীল করতে সহায়তা করবে। তাদের চারপাশের এমন পরিবর্তনগুলি সন্ধান করা উচিত যা ভূমিধসের সম্ভাবনাকে সংকেত দিতে পারে, যেমন হেলান দেওয়া বেড়া বা দেয়াল এবং বাড়ির দেয়াল মেঝেতে ফাটল দেখা দিতে পারে। পার্বত্য অঞ্চলে পথ ধরে গাড়ি চালানোর সময় তাদের জানলা নিচে রেখে বা গান ছাড়াই গাড়ি চালানো উচিত। এটা করা উচিত যাতে তারা কোনো অস্বাভাবিক শব্দ শুনতে পায়, যেমন পাথরের গর্জন বা গাছের ফাটল, যা ভূমিধসের সম্ভাবনার সতর্কতা একটি সংকেত। এই অঞ্চলগুলির সাথে গাড়ি চালানোর সময় তারা যদি গাছ থেকে অস্বাভাবিক সংখ্যক পাতা পড়ে যেতে দেখে তবে এটি একটি সংকেত হতে পারে যে এলাকায় ভূমিধস ঘটতে চলেছে। স্থানীয় লোকেদের বলুন যে ভূমিধসের সময় তারা যদি কোনো বিল্ডিংয়ের ভিতরে থাকে তবে ভিতরেই থাকুন। নিরাপদ না হওয়া পর্যন্ত তাদের বাড়ি থেকে বের না হওয়া উচিত। তাদের আরও জানান যে যদি বাড়িটি পাক্কা হয় তবে বাড়ির ভিতরে নিরাপদ স্থানে আশ্রয় নিন, তবে কাঁচা ঘর হলে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে পালিয়ে যান। বাইরে থাকলে ভূমিধসের পথ থেকে দূর দিক দিয়ে নিকটতম উঁচু জমিতে যাওয়ার চেষ্টা করা উচিত। যদি তারা একটি নদীর কাছাকাছি থাকে তাহলে ভূমিধসের ফলে আকস্মিক বন্যার কারণ হতে পারে বলে উজানে ভূমিধসের লক্ষণ দেখা দিলে তাদের অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তাদের বলুন নিজের জিনিসপত্র নেওয়ার চেষ্টা যেন না করে। তাদের দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে। যদি কেউ গাড়ি চালায় তবে তার সতর্ক থাকা উচিত এবং ভেঙে পড়া ফুটপাত, কাদা এবং পতিত পাথরের দিকে নজর দেওয়া উচিত। ভূমিধসের পর তাদেরকে এমন কোনো এলাকায় না যেতে বা ফিরে যেতে বলুন যেখানে এইমাত্র ভূমিধস হয়েছে, কারণ
এরপরে একটা অতিরিক্ত ভূমিধসও হতে পারে। যদি এটা করা নিরাপদ তবেই সেই এলাকায় যান। ভূমিধস থেকে ধ্বংসস্তূপ পড়ে গেলে ভূমিধসের পরে বন্যা হতে পারে এবং বড় জলাশয়কে সেই সময় আপনি এড়িয়ে চলুন। তাদের প্রতিবেশী, শিশু এবং বয়স্কদের সহায়তা প্রদান করতে বলুন। তাদের কোনো কাঠামোগত ক্ষতির জন্য তাদের সম্পত্তি পরীক্ষা করা উচিত। তাদের কোনো ক্ষতিগ্রস্ত ইউটিলিটি লাইন বা ফেটে যাওয়া জলের মেন লাইন চেক করতে বলুন। সংশ্লিষ্ট সংস্থার কাছে এর ক্ষতির রিপোর্ট আপনি দিন। তাদের অবিলম্বে জায়গাটি পুনরায় রোপণ করার পরামর্শ দিন, কারণ মাটির ক্ষয় আরও ভূমির আবরণ নষ্ট হওয়ার কারণ হতে পারে। যদি গ্যাস পাইপলাইন ভেঙে যায়, যন্ত্রপাতি বন্ধ করুন। ইগনিশনের উৎসগুলি যেমন খোলা শিখা বা গাড়ির ইঞ্জিনগুলি নিয়ন্ত্রণ করুন এবং বৈদ্যুতিক সুইচগুলি পরিচালনা আপনি করবেন না। যদি গ্যাসের লাইনটি প্লাস্টিকের হয়, তাহলে পাইপের কাছে স্পর্শ করলে বা তার কাছাকাছি আসার ফলে প্লাস্টিক গলে যাওয়ার পরে আগুনের ঘটনা ঘটতে পারে। অবিলম্বে বিপন্ন এলাকা থেকে সমস্ত কর্মীদের সরিয়ে নিন এবং যানবাহন ও পথচারীদের এলাকায় প্রবেশ করতে আপনি বাধা দিন। অবিলম্বে ইউটিলিটি রক্ষণাবেক্ষণ সংস্থাকে দুর্ঘটনার রিপোর্ট দিন। সেগুলোকে আপনি মেরামতের চেষ্টা করবেন না। ব্রিফিংয়ের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি গিয়ে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলতে পারি। কোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে কোনো সরকারি সহায়তা পৌঁছানোর আগে বা বাইরে সাহায্য পাওয়ার আগে একটি সম্প্রদায়কে অবিলম্বে সাড়া দিতে হবে। যখন কোনো দুর্যোগ আঘাত হানে, ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের কাছে স্বেচ্ছাসেবকরা সাধারণত সবার প্রথমে রেসপন্ড করে। এখন স্বেচ্ছাসেবকের ভূমিকা সম্পর্কে আমরা একটু জেনে নিই। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন উপায়ে সাহায্য করতে পারেন। স্বেচ্ছাসেবকরা যে কোনো সংস্থার জন্য সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু হতে পারে। স্বেচ্ছাসেবকরা সরকারের উপদেষ্টার বার্তাবাহক হিসেবে কাজ করতে পারে এবং সতর্ক বার্তা প্রচার করতে পারে। স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন পরিষেবার জন্য ত্রাণ শিবিরে কাজ করতে পারে। স্বেচ্ছাসেবকরা ইউটিলিটি পুনরুদ্ধারে সরকারি সংস্থাগুলিকে সাহায্য করতে পারে। স্বেচ্ছাসেবকদের রাষ্ট্র সব ধরনের সাধারণ পরিষেবায় ব্যবহার করতে পারে। যদিও স্বেচ্ছাসেবকরা সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত থাকে, তবে উদ্ধার অভিযানের সময় তারা নিজেরা নিরাপদ কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। অতএব একটি জরুরি প্রতিক্রিয়া কিট আমাদের বহন করার পরামর্শ দেওয়া উচিত। এর মধ্যে কি কি আছে তা একবার দেখে নেওয়া যাক। ইমার্জেন্সি রেসপন্স কিটগুলির মধ্যে একটি ব্যক্তিগত ফ্লোটেশন ডিভাইস রয়েছে, যা পলিইউরেথেন ফোমের তৈরি, একটি লাইফ জ্যাকেট, একটি টর্চ বা জরুরি আলো যা সৌর সক্ষম, ক্যানভাস বা চামড়ার নিরাপত্তা গ্লাভস, পকেট ছুরি, প্রাথমিক চিকিৎসা কিট, গ্যাস লাইটার, হুইসেল, জলের বোতল, প্রথম স্বেচ্ছাসেবকের ব্যাজ, রুকস্যাক এবং মশারি, জল প্রতিরোধী পোশাক বা রেইনকোট, গামবুট, সেফটি গোগলস, ওয়াটার রাফটিংয়ের জন্য নিরাপত্তা হেলমেট। এর সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা দ্রুত একবার স্মরণ করে নিই মূল পয়েন্টগুলো কী কী আলোচনা করেছি। 6টি সাধারণ ধরনের ভূমিধস রয়েছে, যেগুলি হলো রোটেশনাল স্লাইড, ট্রান্সলেশনাল স্লাইড, রকফল, রক টফলিং, ল্যাটারাল স্প্রেডিং, ডেব্রি স্লাইড। সাধারণত একটি প্রাকৃতিক ঘটনার কারণে ভূমিধস ঘটে থাকে, তবে অনেক মানবিক ক্রিয়াকলাপও ভূমিধসের ঘটনার জন্য অবদান রাখে। ভূমিধস সৃষ্টিকারী মানবিক ক্রিয়াকলাপগুলির মধ্যে রয়েছে বন উজাড়, খনন, খারাপ কৃষি অনুশীলন যেমন স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার ইত্যাদি। ভূমিধসের ঘটনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের জীবন, অবকাঠামো এবং অর্থনীতিকে প্রভাবিত করে। বিভিন্ন প্রশমন কৌশল যা ভূমিধসের ক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে, যেমন হ্যাজার্ড ম্যাপিং, ভূমি ব্যবহারের পরিকল্পনা, রিটেনিং ওয়ালস, সারফেস ড্রেনেজ কন্ট্রোল ওয়ার্কস, ইঞ্জিনিয়ার্ড স্ট্রাকচার, ইনক্রিজ ভেজিটেশন কভার এবং ইন্স্যুরেন্স। আমাদের অবশ্যই জরুরি জিনিসগুলির সাথে বাড়িতে একটি জরুরি কিট প্রস্তুত রাখতে হবে, যেমন ব্যাটারি চালিত টর্চ, অতিরিক্ত ব্যাটারি, ব্যাটারি চালিত রেডিও, প্রাথমিক চিকিৎসা কিট এবং এর ম্যানুয়াল, জরুরি খাবার যাদের শুকনো আইটেম বা শুকনো স্ন্যাক্স থাকে, সিল করা জলের বোতল, একটি
ওয়াটারপ্রুফ পাত্রে মোমবাতি এবং ম্যাচ বক্স, ছুরি, ক্লোরিন ট্যাবলেট বা পাউডার ওয়াটার পিউরিফায়ার, প্রয়োজনীয় ওষুধপত্র, নগদ টাকা, আধার কার্ড, একটি মোটা দড়ি এবং শক্ত জুতা। অভিনন্দন, আপনি সফলভাবে মডিউলটি সম্পন্ন করেছেন। আপনি এখন ফিরে যেতে পারেন এবং আপনি কোনো বিষয়ে অনিশ্চিত থাকলে সেটা আপনি চেক করতে পারেন।